An intellectual says a simple thing in a hard way. An artist says a hard thing in a simple way. অনেকটা রবীন্দ্রনাথের সেই কথার মতো, সহজ কথা কইতে আমায় কহচে, সহজ কথা যায় না বলা সহজে। আমাদের জীবনে শিল্পের ব্যাপ্তিটা আসলে ঠিক কতটুকু? এটি কেবল একটি শখ বা হবি? বাসায় কোনো অতিথি এলে আমরা সন্তানকে পরিচয় করে দিই, ও টুকটাক গিটার বাজায়, ও একটু ছড়া বলতে পারে, আবৃত্তি করতে পারে, সামান্য কিছু লেখে। এটি কেবল একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, নাকি শিল্পের আরও কোনো বড় ব্যাপ্তি, আরও কোনো বড় প্রয়োজন আমাদের জীবনে রয়েছে? আজকের এই ভিডিওতে এ প্রসঙ্গ নিয়ে কথা বলবো। শুভেচ্ছা, আমি আবরার, পেশা একজন মার্কেটিং প্রফেশনাল, লেখালেখি গান বাজনার সাথে যুক্ত আছি দীর্ঘদিন ধরে। আমি সবসময় ইন্ট্রোতে এই কথাটা যেহেতু বলি, সো আমার গান এবং লেখালেখি নিয়ে আজকে সামান্য একটু ধারণা দেওয়া যাক। আমার প্রকাশিত 5টি গ্রন্থ আছে, এর মধ্যে 4টি উপন্যাস, 1টি কাব্য সংকলন, এবং এর বাইরে আমার প্রায় 5টির মতো বিভিন্ন ব্যান্ড বা প্রজেক্টের অ্যালবাম আছে। আমি এক্সট্রিম মেটাল, হেভি মেটাল মিউজিক করি। সো বিভিন্ন ইন্টারন্যাশনাল মাধ্যমে বা বিদেশি রেকর্ড লেভেলের থ্রুতে অ্যালবামগুলো প্রকাশিত হয়েছে। তো এই যে আমি কাজটি করেছি, এ ধরনের গান করেছি বা এই ধরনের লেখালেখি করছি এবং এখনও করে যাচ্ছি, তো এর পেছনে যে জিনিসটা কাজ করে, এটা কিন্তু একটা ইনার কলিং। আমার ভেতর থেকে জিনিসটা আসে। সো একজন শিল্পী বা একজন আর্টিস্টের কথা যদি আমরা চিন্তা করি, হি জাস্ট ক্যান নট হেল্প ইট। এটা যদি তার ভেতরে থেকে থাকে, এই ইনার কলিংটা তাকে বারবার তাগাদা দেবে এরকম নতুন কিছু করার, নতুন কিছু সৃষ্টি করার। একজন সৃজনশীল মানুষের ধর্মই কিন্তু নতুন কিছু সৃষ্টি করা, নতুন কিছু তৈরি করা, রাইট? সো আমরা যদি তাকে ফোর্স করি যে আরেকজনের দেখিয়ে দেওয়া পথে হাঁটতে, বা তার যে কাজটিতে দক্ষতা আছে সেটিকে নিরুৎসাহিত করে আমরা যদি তাকে বাধ্য করি যে কাজটিতে তার দক্ষতা নেই, জাস্ট বিকজ সামওয়ান এলস ইজ ডুইং বেটার অন দ্যাট ফিল্ড, তাকে আমরা পুশ করলাম যে না তুমি ওই পথেই হাঁটো, সেটি কিন্তু তার প্রতি ইনজাস্টিস হচ্ছে। শিল্প কী? আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, আমি ধরেন একটা কিছু দেখলাম, একটা কিছু অনুভব করলাম, সেটাকে কেবল যে সুললিতভাবে বর্ণনা করতে পারাটাই শিল্প। এটা গানের থ্রুতে হতে পারে, এটা লেখালেখির থ্রুতে হতে পারে, এটা পেইন্টিংয়ের থ্রুতে হতে পারে, নাচের থ্রুতে হতে পারে। কেবল তাই না, বরং আমি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল যে বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে বা বিশেষ আঙ্গিক থেকে একটি জিনিসকে দেখছি, সেটি কিন্তু শিল্প। কীরকম? ধরা যাক, কোনো এক কবি, উনি হয়তো প্রেমের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে গোলাপ ফুলের আশ্রয় নিয়েছে। গোলাপ ফুলকে উনি প্রেমের একটা প্রতীক হিসাবে সিম্বলাইজ করছেন। কিন্তু এখন ধরেন আরেকজন আর্টিস্ট, হয়তো আমার কথাই বলি, আমি ধরেন একজন আর্টিস্ট, আমি অনেকটা অবসকিওর বা ডার্ক একটা আর্ট ফর্মে নিয়ে কাজ করছি। তো সেই আর্ট ফর্মে আমি গোলাপকে নিয়ে আসলাম একটা অন্ধকারের প্রতীক হিসাবে, একটা মৃত্যুর প্রতীক হিসাবে, রাইট? সো এই যে আমি একই গোলাপ, তাকে একজন কবি কিন্তু একভাবে দেখছে, আবার আরেকজন কবি বা আরেকজন শিল্পী আরেকভাবে দেখছে। এই যে বিভিন্ন রকম দেখার দৃষ্টিভঙ্গির সাথে শিল্পী, সাহিত্যিক, আর্টিস্ট যারা, সিঙ্গার যারা আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছে, এটি কিন্তু শিল্প আমাদের নতুনভাবে ভাবাতে সাহায্য করছে এবং আমাদের সভ্যতাকে কিন্তু এভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কেন আসলে সভ্য, কেন আমরা সভ্যতার দিকে এগিয়ে গিয়েছি? বিকজ আমরা একটা জিনিসকে অনেকভাবে পারসিভ করতে পারি। অনেকে একটা প্রশ্ন করে যে শিল্পের ইকোনমিক ভ্যালুটা আসলে ঠিক কতটুকু? কারণ আমরা যেটা দেখব যে আমাদের হয়তো যারা প্যারেন্টাল লেভেলে ছিলেন বা এখনও আছেন যারা প্যারেন্টস, তাদের মধ্যে একটা ওরকম একটা ধ্যান ধারণা আছে যে হয়তো তাদের কোনো একটা ইউনিভার্সিটি কলেজের বন্ধুকে তারা দেখেছে হয়তো সেই গিটার বাজাতো একসময়, বাট খুব বড় কিছু হতে পারে না। এখন সবাই তো আসলে আইয়ুব বাচ্চু, জেমস হয়ে যায় না, সবাই ওই ক্যাপাসিটি থাকে না, রাইট? তেমনি আবার যে হয়তো টুকটাক কবিতা লিখতো, সে হয়তো শামসুর রহমান হয়ে যায়নি, হতেই পারে। মানে শামসুর রহমান তো আর প্রতিদিন এক পিস করে জন্মাচ্ছেন না, তাই না? সো সবাই যে শামসুর রহমান হবে, সবাই যে জেমস হবে, আইয়ুব বাচ্চু হবে, ব্যাপারটা তা না। তো ওই রকম একটা ধ্যান ধারণা থেকে তারা দেখা যায় যে তাদের সন্তানদেরকে নিরুৎসাহিত করে যে যদি কেউ ওইরকম বেশি ডেডিকেশন দেখায় মিউজিকের প্রতি বা লেখালেখির প্রতি বা পেইন্টিংয়ের প্রতি, তখন আমরা তাকে নিরুৎসাহিত করি। কারণ আমাদের ধারণা যে এই শিল্পের পথে হেঁটে আরেকজন জয়নুল আবেদিন হওয়া, আরেকজন শামসুর রহমান হওয়া, আরেকজন জেমস হওয়া হয়তো খুব ডিফিকাল্ট। কিন্তু কথা হচ্ছে যে সবাইকে কেন জেমস, জয়নুল আবেদিন বা আইয়ুব বাচ্চুই হতে হবে, রাইট? মানে একজন ব্যক্তির মধ্যে আসলে যে কী ধরনের প্রতিভা আছে, সে হয়তো তাকে জেমসকে ছাড়িয়েও যেতে পারে, আবার হয়তো অনেক দূর পিছিয়েও থাকতে পারে। বাট উই নেভার নো ইফ ইউ ডোন্ট গিভ ইট আ শট। সো ওই জায়গা থেকে একটা ব্যাপার যেটা, যে খুব কমন একটা প্রশ্ন অনেক সময় মানুষজন চ্যালেঞ্জ করে, যারা যখনই কেউ শিল্প নিয়ে উৎসাহিত করার চেষ্টা করে, শিল্প চর্চার বিষয়টিকে অনুপ্রেরণা দেয়, তখন একটা কাউন্টার লজিক যেটা আসে যে শিল্পের আসলে ইকোনমিক ভ্যালু কতটুকু। এখন এ প্রসঙ্গ যদি বলতে চাই, দেখেন একটা শিল্প যদি কালজয়ী শিল্প হয়,
একজন শিল্পীকে কিন্তু হাজারটা লেখা প্রসব করতে হবে না, হাজারটা গান প্রসব করতে হবে না। ওয়ান গুড সং, ওয়ান গুড রাইটিং ইজ এনাফ। আপনারা যদি আর্নেস্ট হেমিংওয়ের এক্সাম্পল দেখেন, উনি যদি ওনার একটা বইয়ের কথা বলি, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, এই একটা বই তো যথেষ্ট পৃথিবীকে বদলে দেওয়ার জন্য, সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য। লেও টলস্টয় অনেক কিছু লিখেছেন, বাট ওনার ওয়ার অ্যান্ড পিস, ওয়ান বুক ইজ এনাফ। বা আমরা যদি ফ্রান্স কাফকার কথা বলি, মেটামরফোসিস, এর বাইরে তো আর বেশি কিছু লেখার দরকার নাই। সো শিল্পের ভ্যালু আসলে কতটুকু, ইকোনমিক ভ্যালু আসলে কতটুকু, এখানে প্রথম ব্যাপার, যদি শিল্পটি একটি কালজয়ী শিল্প হয়ে থাকে তাহলে এটির ভ্যালু অমূল্য, রাইট? আপনি কখনো এটার একটা মূল্য দিয়ে নির্ধারণ করতে পারবেন। আপনি কখনো বলতে পারবেন না যে লিও টলস্টয়, বাবা তুমি ওয়ার অ্যান্ড পিস লিখেছো, এই নাও তোমাকে 500 টাকা দিলাম। ওয়ার অ্যান্ড পিসের ভ্যালু 500 টাকা না, ওয়ার অ্যান্ড পিস আমাদের সভ্যতাকে আগায় নেওয়ার মতো একটা শিল্প। আমরা আগে যদি কথার কথা একটা শিম্পাঞ্জি থাকি, ওয়ার অ্যান্ড পিস পড়ার পর থেকে আমরা আসলে একটা সভ্য মানুষ হয়ে গেছি, এই জাতীয় প্রভাব এই বইটার মধ্যে। সো এই জাতীয় একটা জিনিসকে আপনি কখনো বলতে পারেন না যে এটার মূল্য এই কয় টাকা। সো এটা অমূল্য একদিক থেকে, অ্যান্ড কথা হচ্ছে সবাই তো আর কালজয়ী শিল্প করবে না। তাহলে তো সেই ক্ষেত্রে ব্যাপারটা যেটা দেখেন, আমরা উই আর লিভিং ইন দ্য এজ অফ কন্টেন্ট ক্রিয়েশন। এখন কিন্তু আর ওই যুগ নাই যে আমি গিটার বাজায় পাড়ার কোনো এক মোড়ে স্ট্রাগলিং গিটারিস্ট, একটা পর্যায়ে গিয়ে হাল ছেড়ে দিলাম, হতাশ হয়ে গেলাম। ইটস নট দ্যাট। আপনারা দেখবেন আমি এই জিনিসটাকে একদিক থেকে যেরকম খুব একটা এনকারেজও করছি না বা ডিসকারেজও করছি না। দেখবেন যে অনেকে সামান্য একটা কিছু করে, হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপ করছে, এগেন আমি ডিমিন করছি না, বাট সেটাকেই তারা বিভিন্নভাবে ভিডিও করে বারবার আপলোড করছে, এবং এবং এই যে কন্টেন্ট ক্রিয়েশন, সেখান থেকে একটা বড় আর্নিং তাদের হচ্ছে। সো যাদের মধ্যে একটা ন্যাচারাল গিফট আছে অফ ক্রিয়েটিং সামথিং নিউ, একটা সৃজনশীল কিছু করার, একটা গান করার, একটা পেইন্টিং করার, একটা নতুন কিছু লেখার, আপনি এখনকার যুগে তাদের এই ইমেন্স যে একটা পসিবিলিটি, ইমেন্স একটা সম্ভাবনা তাদের মধ্যে এই কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডে, সেটা চিন্তা করেন। অনেকে কিছু না পেরেই কন্টেন্ট ক্রিয়েশন ফিল্ডে অনেক কিছু করছে, অনেক হাজার হাজার টাকা কামিয়ে ফেলছে। সেখানে যে ব্যক্তিটা, আপনার যে সন্তানটি একটি গিফট নিয়ে জন্মেছে, সে খুব তাড়াতাড়ি একটা গান ক্যাচ করতে পারে এবং সেটা হাতে গিটারে তুলে ফেলতে পারে। সে ডিফারেন্ট সব রং নিয়ে খেলা করতে পারে, তার চোখে একটা দৃশ্যকল্প একটা অন্যভাবে ধরা দেয়। সে রঙের পর রং বসিয়ে একটা এমন কিছু ফুটিয়ে তুলতে পারে সাদা কাগজের মধ্যে, যা দেখে অবাক হতে হয়। তেমনি আবার কেউ হয়তো চমৎকার গান গাইছে, কেউ হয়তো চমৎকার লিখছে। তো চিন্তা করেন, এই গিফটগুলো তো সবার মধ্যে থাকে না, হাতে গোনা কয়েকটা মানুষের মধ্যে থাকে। সো যখন আমরা উই আর লিভিং ইন দ্য এজ অফ টেকনোলজি, উই আর লিভিং ইন দ্য এজ অফ কন্টেন্ট ক্রিয়েশন, তখন কিন্তু ওই লজিকটা আর খাটে না যে ও আসলে কি আরেকটা লিও টলস্টয় হবে, ওর আরেকটা ফিওদর দস্তয়েভস্কি হবে। না হোক, সমস্যা তো নেই। ও যদি রুদ্রমোহন শহীদুল্লাহ নাও হয়, ও দেখা যাবে যে আপনার রুদ্রমোহন শহীদুল্লাহ ধরুন 10 ভাগের 1 ভাগ ক্যাপাসিটি বা ক্রিয়েটিভিটি তার মধ্যে আছে, বাট সেটাই সে আজকে যদি কন্টেন্ট ক্রিয়েশন ফরম্যাটে বিভিন্ন ওয়েতে বিভিন্ন ফরম্যাট নিয়ে কাজ করে, দেখা যাবে যে ইট সেলফ ক্যান বি আ ভেরি গুড আর্নিং সোর্স। অ্যান্ড আমাদের দেখার বা বিবেচনা দৃষ্টিভঙ্গিটা বা তাদেরকে উৎসাহ দেওয়ার, অনুপ্রেরণা দেওয়ার দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে। কারণ দেখেন, আমরা যারা এখন একটা মিড সিনিয়র লেভেলে কাজ করি, প্রায় বছর দশক হয়েছে কাজকর্ম করছি, চাকরি বাকরি করছি, আমরা কিন্তু এখন রিগ্রেট করি মাঝে মধ্যে, যারা ধরেন এই শিল্প সাহিত্য বা ন্যাচারাল ট্যালেন্ট ছিল আর্ট কালচারের বা এখনও আছে। কীরকম, সেটা হচ্ছে যে আগে যদি বুঝতাম, মাঝে মধ্যে রিগ্রেটটা হয় আর কি, যদি আমি রিসেন্টলি বিভিন্ন কাজকর্ম শুরু করেছি বা প্রথাগতভাবে আমার কিছু প্রকাশিত কাজকর্ম, সৃজনশীল কাজকর্ম, বই লেখালেখি, গান বাজনা ইত্যাদি আছে, কিন্তু আগে যদি বুঝতাম যে এটার পসিবিলিটিটা কীরকম, কী হতে যাচ্ছে, তাহলে কিন্তু আমরা আসলে আরও অনেক বড় আঙ্গিকে এটা নিয়ে কাজ করতে পারতাম। এবং যারা এখন ইয়াং ট্যালেন্ট আছে, আমি বলবো যে তাদেরকে আমাদের আরও বেশি উৎসাহিত করা উচিত এই জায়গাগুলোতে, স্পেশালি ইন দ্য ফিল্ড অফ কন্টেন্ট ক্রিয়েশন, যেহেতু তাদের ন্যাচারাল গিফট অলরেডি আছে। এই গিফটটাকে হারনেস করে আরও বেশি স্কিল বাড়িয়ে তারা যদি নিত্য নতুন কন্টেন্ট আমাদের মধ্যে নিয়ে আসে, আমরা যেরকম তাদের কাছ থেকে নতুন কিছু পাচ্ছি, উপকৃত হচ্ছি ভোক্তা হিসাবে, তেমনি তারাও কিন্তু এখান থেকে একটা নতুন জীবিকা ডেভেলপ করতে পারে। এবং যে জিনিসটা আমি ভালোবাসি, যে জিনিসটা আমি করতে চাই, মজা পাই করে, তার থেকে যদি আমার জীবিকা নির্বাহ করা সম্ভব হয়, তার থেকে চমৎকার কিন্তু আর কিছু হতে পারে না। এবং এই জিনিসটা আমার মনে হয় যে এখন থেকে আমার দেখা দৃষ্টিভঙ্গিটা বদলানো উচিত কোন জায়গায়, যে তাকে আমি, সে হয়তো খুব ভালো গিটারিস্ট, তার হয়তো জিমি হেন্ড্রিক্স তার পসিবিলিটি আছে, তাকে আমি পুশ করলাম যে না তুমি, সে হয়তো কেমিস্ট্রিতে খুব একটা দক্ষ না, তাকে আমি পুশ করলাম না তোমাকে কেমিস্ট্রিতে প্লাস পেতেই হবে, তোমাকে আমি খালি কেমিস্ট্রি ফিল্ডেই পুশ করবো, তোমাকে আজকে একটা কর্পোরেট অফিসার হতেই হবে। সে 10 বছর ঠেঙিয়ে ঠুঙিয়ে স্ট্রাগল করে কর্পোরেট অফিসার হয়ে একটা ম্যানেজার হয়ে 1 লাখ টাকা কামলো। সো এইটা কিন্তু খুবই ট্র্যাডিশনালটা দেখার ভঙ্গি। বরং সে যদি তার যেই জায়গাটাতে তার দক্ষতা আছে, সে যেই গিটার বাজাতে সে আজকে প্রচণ্ড একটা
কলিং ফিল করে, একটা দক্ষতা তার ন্যাচারালি আছে, একটা গিফট তার মধ্যে আছে, এটাকে হারনেস করে সে যদি নিজস্ব একটা ইউটিউব চ্যানেল ডেভেলপ করে আজকে কন্টেন্ট করতে থাকে, আমার ধারণা 10 বছর লাগবে না, তার অর্ধেক বা তারও কম সময়ে সে ওই ম্যানেজারটার চাইতেও আরও কয়েক গুণ বেশি টাকা কামায়। যদি যেহেতু টাকা কামানোর কথাই উঠছে যে শিল্পীর ইকোনমিক ভ্যালু কতটুকু, তখন আসলে ওই টাকার আঙ্গিকেই বললাম আর কি, যে একদিকে তো অবশ্যই শিল্প একটা অন্য মাত্রার জিনিস, যদি ওই মর্যাদার ওই লেভেলের শিল্প হয় তখন এটি অমূল্য। কিন্তু দেন এগেইন আমি যে জায়গা থেকে আসলে বারবার টাকার কথাটা আনলাম কেন, ওই যে অনেকেই টাকার কথাটা দিয়েই তো ডিসকারেজ করে দেয় যে না এত বেশি শিল্পে সময় দেওয়া যাবে না, এত বেশি গিটার প্লেয়িং, পেইন্টিং, লেখালেখিতে সময় দেওয়া যাবে না, ও তুমি ওই ট্র্যাডিশনাল লাইফে পড়াশোনা করো। কারণ ওই যে ওই টাকার মোটিভেশনটা, ট্র্যাডিশনালে করলে হয়তো চাকরি বাকরি পাওয়া যাবে, টাকা পয়সা কামানো যাবে। সো আমার মনে হয় এই দেখা দৃষ্টিভঙ্গিটা বদলানো উচিত, কারণ ট্র্যাডিশনালের চাইতেও এই ফিল্ডে এখন অনেক বেশি আর্নিংয়ের সুযোগ রয়েছে। আর আরেকটা কথা যেটা কি, কালজয়ী শিল্পের কথা যেটা বললাম, ধরেন কালজয়ী না বা ডিসেন্ট শিল্পের একটা ব্যাপার কি, এটা কিন্তু উইথ টাইম এটার ভ্যালু বাড়ে। আমরা অনেক সময় টাকার ওই যে টাইম ভ্যালু অফ মানি পড়েছে, আপনি ব্যাংকে টাকা রেখে দেন, টাকা কিন্তু আসলে ডিভ্যালুয়েশন হতে থাকে দিন দিন। একসময় 50,000 টাকা সোনার ভরি পাওয়া যেত, এখন প্রায় বোধহয় 1.5 লাখ টাকা হয়ে গেছে, রাইট? টাকা ডিভ্যালুয়েশন হয়। কিন্তু আপনি যদি একটা বই লিখে ফেলেন, আপনি যদি একটা পেন্টিং করে ফেলেন, আপনি যদি গান রিলিজ করেন, উইথ টাইম যদি এটা সেরকম কোয়ালিটি সম্পন্ন একটা জিনিস হয়, এটা কিন্তু ভ্যালু বাড়তে থাকে, এটার ভ্যালু কখনো কমে না, শিল্পের ভ্যালু কখনো কমে না। আপনি আজকে দেখেন না, যদি 500 বছর আগের সেই মোনালিসা আপনি দেখেন, একটা পুরনো ছবি, তাই না? 500 বছরের পুরনো ছবি, আজকে কালার ফেড হয়ে গেছে হয়তো, আপনি পারবেন গিয়ে কিনতে? আপনার আমাদের কারো পকেটে এত টাকা আছে মোনালিসা এই কিনে ফেললাম? মোনালিসার কথা বাদ দেন, এটা না হয় ঠিক আছে, ওই লেভেলের শিল্প। বা এখনও ধরেন আজকে 200 বছর আগের একটা কোনো পুঁথি পাওয়া গেল কোনো গ্রামাঞ্চলে, আপনার কি মনে হয় যেটা খুব সস্তা কোনো বিষয় হবে? যে না, ওই কালে হয়তো এই পুঁথির দাম ছিল কয়েক কানা করি, আমি জানি না, বাট এখনকার যুগে তো কয়েক লক্ষ টাকা দাম হবে। সো শিল্প যদি একটা ডিসেন্ট মানের শিল্প হয়, উইথ টাইম এটার ভ্যালু বাড়ে, এটার ভ্যালু কখনো কমে না। অন্য সব কিছু ডিকে হয়, একটা পচন হয় বা অপচয় হয়, ডেপ্রিসিয়েশন হয়, ডিভ্যালুয়েশন হয়। শিল্পের ডিভ্যালুয়েশন হয় না, শিল্পের ভ্যালুয়েশন বাড়তে থাকে। ফ্রিদা কাহলোর একটা কথা আছে, আই পেইন্ট ফ্লাওয়ার্স সো দে উইল নট ডাই। দেখেন, শিল্পকে আমাদের ছোট করে দেখার দৃষ্টিভঙ্গি আছে কেন আমি জানি না। আমরা অলওয়েজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এই জিনিসটার নাম দিয়েছি, যে আমার সন্তান খুব ভালো ছবি আঁকে, খুব ভালো গিটার বাজায়, লেখালেখি করে, আমরা এটাকে সিভি হোক, বায়োডাটা হোক, স্কুল কলেজে কোনটা ফরম্যাট হোক, ওখানে সবসময় দেখি এটাকে একটা হবি বা অতিরিক্ত একটা কিছু, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। কেন এটা অতিরিক্ত, কেনই এটা প্রাথমিক না, এই প্রশ্নটা আমাদেরকে করা শিখতে হবে। কারণ শিল্প বা একটা সৃজনশীল কিছু করার ক্ষমতা সকল মানুষের থাকে না। আমাদের বুঝতে হবে যে এই জিনিসটা একটা গিফট। পৃথিবীতে 1 লক্ষ মানুষ গিটার বাজানোর চেষ্টা করে প্রতিদিন, হয়তো তার মধ্যে থেকে কিন্তু অনলি 10 জন ঠিকঠাক মতো গিটারটা রপ্ত করতে পারে। পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ ভাবে যে লিখতে পারলে খুব ভালো হতো, কিন্তু লিখতে প্রকৃতপক্ষে পারে অল্প কজন, প্রকৃতপক্ষে গাইতে পারে অল্প কজন, প্রকৃতপক্ষে আঁকতে পারে অল্প কজন। সো এটা যে একটা গিফট, একটা প্রতিভা, এই প্রতিভাটার মূল্যায়ন করা আমাদেরকে শিখতে হবে। এবং ফ্রিদা কাহলোর যে কথাটা বললাম, যে আই পেইন্ট ফ্লাওয়ার সো দে উইল নট ডাই, যে শিল্প তৈরি করে তার শিল্প কখনো মরে না, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। এই শিল্পের ভ্যালু জীবনে ক্রমাগত বাড়তে থাকবে। এবং দেখেন, আমার মনে হয় যে যারা আমাদের সন্তান, যারা আমাদের ছোটো ভাই বোন, যাদের মধ্যে প্রতিভাটা আমরা দেখছি, তাদেরকে এই চর্চাটা করতে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, এটি যে কেবল তাদের ভালোর জন্য আমরা করছি তা না, আমাদের নিজেদের ভালোর জন্য কিন্তু আমরা করছি। চিন্তা করেন, ধরেন আজকে আমি খুব সাধারণ একটা মানুষ, আমি কবিতা জানি না, আমি গান টান জানি না, কিন্তু আমি প্রথম প্রেমে পড়েছি, এখনও প্রেমের প্রস্তাবটি রাখতে পারছি না, সেই মেয়েটির দিকে আমি বারবার তাকাচ্ছি কিন্তু কথা বলতে পারছি না। আমার যে ভেতরের যে অনুভূতি, আই নিড টু চ্যানেল দিস আউট, একটা কণ্ঠস্বর আমার লাগবে। সো আমরা যারা পারি না, তখন আমরা কী করি? তখন আমরা একজন কারো কথায় আশ্রয় নেই। ধরেন আমি রুদ্রনাথ শহীদুল্লাহর কথায় আশ্রয় নিচ্ছি, চলে গেলে মনে হয় তুমি এসেছিলে, চলে গেলে মনে হয় তুমি সমস্ত ভুবনে আছো। অথবা তোমার থাকাকে বুক ভরে চাই, না থাকা কিছুকে চাই না। কিংবা প্রেমে হয়তো বিচ্ছেদ হয়ে গেছে, সেই প্রেমিকা আর নেই, তার কিছু স্মৃতি পড়ে আছে, তাই আমি বলছি থাকুক তবু একটু স্মৃতি থাকুক, একলা থাকার খুব দুপুরে একটি ঘুঘু ডাকুক। সো এই কথা আমরা সবাই হয়তো লিখতে পারি না, কারণ আমরা সবাই রুদ্রনাথ শহীদুল্লাহ না,
কিন্তু আমাদের জীবনে রবীন্দ্রনাথ শহীদুল্লাহকে লাগে, তার সৃষ্টিকে আমাদের জীবনে লাগে। আমাদের জীবনে যতবার কোনো তীব্র আনন্দের অনুভূতি, বেদনার অনুভূতি, কিছু খুঁজে পাওয়া, কিছু হারিয়ে ফেলা, প্রাপ্তি বা অপ্রাপ্তি যোগের সম্ভাবনা তৈরি হবে, যতবার আমাদের একটা কণ্ঠস্বরের প্রয়োজন হবে নিজের ইমোশনটাকে, নিজের ভয়েসটাকে চ্যানেল আউট করার জন্য, ততদিন আমাদের জীবনে শিল্পের প্রয়োজনীয়তা থাকবে। সো আমাদের আশেপাশে যাদেরকে আমরা দেখি যে শিল্পের প্রতিভা যাদের মধ্যে আছে, সেটা আমাদের বন্ধুবান্ধব হোক, আমাদের পরিবার পরিজন হোক, সন্তান হোক, আমাদের ছোট ভাই বোন হোক, আমাদের অবশ্যই তাদের উৎসাহিত করা উচিত, কেবল তাদের ভালোর জন্য না, বরং আমাদের নিজেদের ভালোর জন্য। আসুন শিল্পকে ভালোবাসি, শিল্প চর্চাকে উৎসাহিত করি। আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।